দাদা 17,000 মেয়ের দাম আর কি। মেয়ের দাম? হ্যাঁ। তার মানে মেয়ে কিনে নিয়ে আসতে হয় না? হ্যাঁ, মেয়ে কিনতে হয়। পাহাড়ে বসবাস করা প্রতিটি জনগোষ্ঠীর মতোই খুমি সম্প্রদায়ের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি, যা আলাদা করেছে অন্যান্য জাতিগোষ্ঠী থেকে। প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছে মাংলুং হেডবেন পাড়ার মানুষ। কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য কাঁধে করে বয়ে নিয়ে যেতে হয় দুর্গম পাহাড়ি পথ ধরে। হাম হয়েছে যে হাম হয়েছে? এখন ওনাকে কোথায় নিয়ে যেতে হবে? আমার বোন। নেটওয়ার্কের বাইরে এই পাড়ার মানুষদের কথা বলার জন্য উঠে যেতে হয় সুউচ্চ পাহাড় চূড়ায়, অথবা বাঁশের খুঁটির উপরে মোবাইল রেখে অপেক্ষা করতে হয় নেটওয়ার্কের জন্য। পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে যাওয়া ঝিরি দিয়ে যাওয়ার সময় মনে হয় যেন চলে এসেছি হলিউডের সিনেমার সেটের ভেতরে। এখানকার অপার্থিব সৌন্দর্য যেমন মুগ্ধ করেছে, তেমনি জোক আর সবুজ সাপের ভয়ে গা হিম হয়ে এসেছে। গহীন পাহাড়ে বসবাস করা খুমি সম্প্রদায়ের মানুষ যেমন নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে, তেমনি দুই একটি মাছের জন্য দিনভর জাল ফেলেন খরস্রোতা ঝিরিতে। পাহাড়ি পথ ধরে যাওয়ার সময় যেমন বিমোহিত হয়েছি, তেমনি নানা ধরনের ফলমূল খেয়ে উপভোগ করেছি ভিন্ন স্বাদ। না জেনে কাজু বাদামের খোসা খেয়ে পুড়িয়েছি ঠোঁট ও গাল। আমরা আবহাওয়া পাড়া থেকে এখন যাচ্ছি মাংলুং হেডম্যান পাড়ার দিকে। দারুণ সুন্দর একটি গ্রাম ঘুরে এবার যাচ্ছি ওনাদিকে। এই দুদিন শুধু নেমেছি, আজকে থেকে উঠতে হবে। আবহাওয়া এখন কিছুটা মেঘলা হয়ে গেল। পাহাড়ে কখনো রোদ কখনো মেঘ, তবে একটু মেঘলা মেঘলা থাকলে আমাদের জন্য ভালো হয়, গরম কিছুটা কম লাগে, তাই না নিশান? এই যে এই দোকান থেকে আমরা চা খেয়ে নিলাম, আবার রওনা দিচ্ছি। এটি হচ্ছে বার্মিজ আম এবং এই আমের স্থানীয় নাম হচ্ছে রাঙ্গুয়াই নাম। এই আমগুলো অনেকটাই কাঁচা মিঠে আম। পাহাড়ের সেই অর্গানিক যে ভাব সেটা কিন্তু নাই, একদম প্রতিনিয়ত বিষ দিতে হচ্ছে এখানে। সবাই বিষ দিয়েই যাচ্ছেন এবং কি পরিমাণ আমের দেখুন গাছের নিচে পড়ে রয়েছে পাকা আম, কেউ এগুলো ধরছেও না, ছুঁইছেও না। পাহাড়ের মানুষ কারো কাছ থেকে অনুমতি না নিয়ে কোনো কিছু ধরেন না, ছন না, এটা খুবই ভালো জিনিস। তিনদুর এই রাস্তাটি আসলেই অনেক বেশি সুন্দর। এই পথে একবার এলে এই শান্তিময় পথের প্রেমে পড়ে যাবেন। নিচে নামতে বেশ কষ্ট ও ঝুঁকি থাকলেও ভ্রমণ পিপাসুরা বারবার ফিরে আসে এই নয়নাভিরাম সৌন্দর্যের কাছে। এই রাস্তার পাশে আম গাছের পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে কমলার গাছ লাগানো হয়েছে এবং গাছে গাছে কমলা ধরেছে। শীতকালে এই কমলাগুলো পাকবে। এবং রাস্তার পাশে আরো নতুন করে গাছ লাগানো হচ্ছে। এটা কি গাছ লাগালেন ভাই? এটা ঝাউ গাছ। ঝাউ গাছ? কোনো ফল গাছ লাগাচ্ছেন না? না, ফল গাছ লাগাচ্ছি না ভাইয়া। বাদাম? হ্যাঁ, কাঠবাদাম। কাঠবাদাম লাগাচ্ছেন। কাজু? হ্যাঁ, কাজু বাদাম আছে। কাজু বাদাম আছে। কাজু বাদাম কেমন হয় এই অঞ্চলে? এই অঞ্চলে ভালো হয় কাজু বাদাম। ভালো হয় না? স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছি না, এই যেমন মনি দাদা দেখুন কিভাবে দৌড়ায় যাচ্ছে, একটা মজার মানুষ। এই রাস্তা দিয়ে নামার সময় দারুণ একটি জুমঘর দেখতে পেলাম, অদ্ভুত সুন্দর, দারুণ। আর রাস্তা যে কি পরিমাণ ঢালু দেখতে পাচ্ছেন। আমরা শুধু এই ঢালু পথ দিয়ে নেমে যাচ্ছি, এরপর খারাপ পথ ধরে আমাদের উঠতে হবে। একটু আগেই এই আমটি গাছ থেকে পড়লো, ব্যাপক একদম গাছ পাকা তো পেকে গেছে। আমরা এই আমটি এখন খাবো। ও একদম রসালো পাকা। এই আমটির নাম হচ্ছে রাঙ্গুয়াই নাম। এই যে আমার ভাগ্নে তামিম, সে ল্যাব টেস্টার,
আম এবার পাহাড়ের আম চেক করবে। কেমন মামা? অনেক মিষ্টি। সেই না? হুম আশ নাই? হুম আশ আছে? না নাই। রাস্তার এই খোসাগুলো একটু দূরে ফেলাও, আর একজন হাঁটতে গেলে আবার দেখা যাবে যে খোসার সাথে স্লিপ হয়ে পড়ে গেছে। ব্যাগের মালিক সাথে আসা চাই। এরা একটা ট্যুর গ্রুপ আসছে এবং ওই ব্যাগটি দেখুন এই যে ফুটবলের মতো লাথিয়ে লাথিয়ে আনছে। আপনারা কোন জায়গা থেকে আসলেন ভাই? আমরা আসছি ঢাকা থেকে। এখানে বসে দেখা যাচ্ছে একটি মুরংপাড়া। বান্দরবনে সবচেয়ে বেশি বসবাস মরুদের। সংখ্যায় এগিয়ে থাকলেও শিক্ষা দীক্ষায় সবচেয়ে বেশি এগিয়ে আছে মারমারা। সচরাচর এত নিচে খুব একটা পাড়া চোখে পড়ে না। যখন এ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয় তখন এসব পাড়ার বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায়। এই যে এখানে জুমের যে ধান, সেই ধানগুলো বড় হয়ে উঠছে। রাস্তার পাশেও এখানে জুমের ধান বুনেছে এবং এই যে দেখুন পাহাড়ের পাদদেশ ধরে জুমের ধান নেমে গেছে। এখান থেকে যতই বৃষ্টি হোক পাহাড় বেয়ে নেমে যাবে, যার ফলে কোনো জলাবদ্ধতাও সৃষ্টি হবে না। আর এই সময়ে এত পরিমাণে বৃষ্টি হয়, কখনোই পানি দিতে হয় না। এবং সেদিন বাজারে গিয়ে শুনছিলাম যে এই বৃষ্টি যখন হয় তখন এই পাহাড়ের যে ধান, জুমের ধানে কখনো সারও দিতে হয় না। এত সময় আমরা রাস্তায় রাস্তায় থাকলেও এখন থেকে এই যে অফরোড আমরা ঢুকতেছি। এখান দিয়ে আর কোনো রাস্তা নেই, বনে বাদরের ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। আমরা যাচ্ছি হচ্ছে কাজু বাদামের বাগান ভেতর দিয়ে। দাদা দেখি, এই যে কাজু বাদাম আমার মনি দাদা একটা পেয়েছেন, একটা কাজু বাদাম। এটা দারুণ। এই ফলটা খাওয়ার অনেক ইচ্ছা ছিল, অনেককে দেখেছি খেতে। যাক, শখটা পূর্ণ হলো। এই যে বাদাম দেখুন, কাজু বাদাম। এমন জঙ্গল তো দাদা কখনো পার হয়নি দাদা, এমন জঙ্গলের ভিতর দিয়ে তো কখনো যায়নি। এরকম পথ হবে আর কি। এরকম পথই হবে না? যোগ কেমন দাদা? একটা ঝিরি, এই ঝিরি পার হয়ে আমাদেরকে যেতে হবে। এই ঝিরিটি ছোট হলেও এখান থেকে হেঁটে যাওয়া সত্যিই এক অন্যরকম অ্যাডভেঞ্চার। এই পথে যাওয়ার সময় সবকিছু দেখেই বারবার চোখ প্রশান্ত হলেও সবুজ বিষধর সাপ আর জোকের আতঙ্ক সবসময় মনকে ভীত সন্ত্রস্ত করে রাখে। কিছু দূর গিয়ে আমরা হাত মুখ ধুয়ে কিছুটা বিশ্রাম নিলাম। এখান থেকেই মূলত শুরু হলো আমাদের গহীন পাহাড় ভ্রমণ। এখান থেকেই সবকিছু অন্যরকম ও অচেনা লাগতে শুরু হবে। বলা কেমন দিচ্ছে? কোথায় বললা? আচ্ছা আচ্ছা, চলো 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 চলো, দৌড় দাও দৌড় দাও। যে পথের প্রতিটি পাথরই শ্যাওলা জমে হাঁটার অনুপযুক্ত হয়ে গেছে, সেখানে এক একটি পা ফেলতে হচ্ছে গুনে গুনে। তবে এখানকার মানুষ যেন হেঁটে যাচ্ছে অন্তহীন পথে। এই পথ তবুও সমতল। যখন খাড়া পাহাড়ে এভাবে মালামাল নিয়ে ওঠেন তখন তাদের অবস্থা কেমন হয় ভাবতেই গা হিম হয়ে আসে। একদম মনে হচ্ছে বিদেশি কোনো সিনেমার একটি অংশ দেখছি। আমাদের পাশ দিয়ে একটি খাল এবং উপরের গাছগুলো এমনভাবে ঘিরে ধরেছে, মনে হচ্ছে একটা গেট তৈরি হয়েছে। একদম হলিউড কোনো সিনেমার একটা অংশ বা দৃশ্যপটের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে পথ ধরে আমাদের আসতেই কষ্ট হয়, অথচ ওনারা কত ভারী কলা নিয়ে যাচ্ছেন। পানি কম মনে হলেও প্রচণ্ড খরস্রোতা, আর একটু বৃষ্টি হলে এখানে একজনের হাতে একজনকে ধরে হাতে হাত ধরে পার হতে হয়। কি খাচ্ছেন এটা? সিগারেট? নিজেদের বানানো না? আপনাদের কোন পাড়া? পারিংপাড়া। পাহাড়িংপাড়া। আপনারা কি মরো? বরং মরো, হ্যাঁ। কই গেছিলেন দাদা? বাজার যাইবা। বাজারে যাবেন? পাড়া কি ভেতরে? পাড়া দূরে।
এই যে এটাও কিন্তু একটা ঝিরি, এমন অসংখ্য ছোট ছোট পাহাড়ি ঝিরির পানি যখন এই যেভাবে নেমে যায় তখন এইভাবে নেমে বিশাল একটা ঝিরি বা খালের তৈরি হয়। পুরো পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হচ্ছে যেন গ্রামের রাস্তায় চলে এসেছি। এপাশে সেগুন গাছ, আম গাছ, এতটা সময় যা হেঁটেছি শুধুমাত্র পাহাড়ি খাল, ঝিরি এবং অন্যান্য না জানা গাছগুলো। এখন এই গাছগুলো দেখে মনে হচ্ছে যেন চেনা আমার এলাকা। এই খাল এত পরিমাণে খরস্রোতা, নিশান আমাকে ডাক দিয়ে বলছিল ভাই টেনে নিয়ে যাবে। বেশ গভীর হওয়ার কারণে মনে হয় একদম টেনে নিয়ে যাবে। এদিক দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল এবং মেঘ না চাইতেই বৃষ্টি, আর বৃষ্টি হতে না হতেই আমাদের বিশ্রাম ঘর রেডি। দারুণ। দাদা দাদা আসলে আপনি এইবার যা যা করলেন, এমন পরিশ্রান্ত শরীরে আর এই পাশে কি সুন্দর পাহাড়ি পরিবেশ। এখন পর্যন্ত এইবারের সফরে যত সুন্দর জায়গা ঘুরেছি, যত সুন্দর পরিবেশ অনুভব করেছি, এটা সব থেকে ভালো পরিবেশ। এই ঝিরির পাশে আবার সঞ্জয় দাদা চা বানাচ্ছেন, ঝিরির উপর দিয়ে বৃষ্টি হচ্ছে, এই ঝিরি ধরে যত দূর ওই দূর পাহাড় পর্যন্ত দেখা যায় বৃষ্টি হচ্ছে। একদম দুই পাশে গাছপালা, প্রকৃতির হাতে বানানো একটা গেট, মনে হচ্ছে যে প্রকৃতির হাতে তৈরি করা একটা ফটক বসে। দাদা এক কাপ চা খেয়ে যান, এক কাপ চা খেয়ে যান প্লিজ, এক কাপ চা খেয়ে যান। হ্যাঁ চা বানাচ্ছি। দাদা বসেন বসেন বসেন, চা খেয়ে যান। খাবেন না? দেরি হয়ে যাবে কাজে। খাচ্ছি না। কোন পাড়া দাদা? এ পারেন না? ওনারা একটু আগে ওনাদের সাথে দেখা হলো। কিভাবে যে বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারে বৃষ্টি। ক্যাটস অ্যান্ড ডগস আমরা যে প্রবচন পড়েছি ইংরেজিতে, ইডিয়ম ফ্রেজ, সেটাই যেন এখানে হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে এমন ঝিরির পাশে দাঁড়িয়ে চা খাওয়া সত্যিই এক নৈসর্গিক ব্যাপার, স্বর্গীয় ব্যাপার। মানে এত ভালো লাগছে, মানে কি বলে যে আমি ধারণাও করতে পারিনি এখানে এসে এতটা পথ হেঁটে আসার সময় কোথাও গিয়ে আশ্রয় নিতে পারবো। এবং আল্লাহর কি রহমত যে এই পুরোটা পথ যখন এসেছি তখন কিন্তু বৃষ্টি পাইনি, হালকা হালকা কুড়ি কুড়ি বৃষ্টি পেয়েছি। যখন এসে এখানে বসতে পেরেছি তখনই শুরু হলো এভাবে মুষলধারে বৃষ্টি আর এমন চা। আমরা নাম শুনেছি রেইন ট্রি, একটা গাছের নাম, আর এটাকে বলা যাইতে পারে রেইন টি অর্থাৎ বৃষ্টি চা। আর যদি পাশে যে ঝিরি, এটাকে অ্যাড করে নতুন কোনো একটা নামকরণ করা যেতে পারতো। তবে যাই হোক এই রেইন ট্রি, যাই হোক এই রেইন টি দারুণ লাগছে। এই ঝিরের উপরেই মাংলুং হেডম্যান পাড়ার অবস্থান। এর পাশাপাশি এদিকে যতগুলো পাড়া রয়েছে সবাইকে এই পথ ধরেই যেতে হয়, তাই এখান দিয়ে অনবরত মানুষের চলাফেরা আছেই। এই বৃষ্টি হয়েছে, খালে মাছ আসতে শুরু করেছে। তুমি জনগোষ্ঠীর একজন মানুষ মাছ ধরতে চলে এসেছেন ক্যাপলা জাল নিয়ে। ওয়াও, দড়ি ছেড়ে দিছিলেন না? দড়ি ছেড়ে দিছিলেন? কই নপাইতো এই মাছ উঠছে তো? ছোট মাছ। হ্যাঁ দুটা উঠছে। এটা কি মাছ দাদা? জানি আমি নাম পাইনি তো। আপনি কি মোরো না খুমি? কুমি। খুমি না? আপনার নাম কি দাদা? আমার নাম হ্যাঁ চাংলং। চাংলং। এই হেডম্যান পাড়ায় বাড়ি? আপনাদের পাড়ায় যাচ্ছি আমরা। কোনো মাছ ফেলতে পারিনি দাদা? মাছ নাই। মাছ নাই। আগে তো আছি তো, এখন তো বেশি মানুষ আছে। বেশি মানুষ, মানুষ ঘন হয়েছে। মানুষ বেশি হচ্ছে এই জন্য মাছ নাই। আর আমরা আগে জমিতে
ওষুধ দিতেন না, বিষ দিতেন না। এই বিষ যখন আবার ধুয়ে নামে সব মাছ মরে যায়। মাসুদ মরে হ্যাঁ, চলো রাতে আরেকটা সিম্পল সিম্পল কেউ মরে শ্যাম্পুতেও মরে, সাবান করতে। আপনি সাবান ব্যবহার করেন না? বিরাট করে কেউ আগে করতেন না। আমি করি না এসব মাইয়া দিছি পরে সেপুর দিয়ে তাই আবার দিয়ে হ্যাঁ হ্যাঁ ইয়া সাবান বড়ি আছে না হ্যাঁ, এটা দিয়ে মাছ ওই সাম্বর মরে শামুক মরে যায়। এটা দিয়ে শামুক ওঠে না, না? এই জালে শামুক ওঠে না? না দেখি আচ্ছা সাম্বর ওকে আচ্ছা, আপনি চাইলেন যে মাছ পাই না, উইলা করবা যাতে ধরবেন না? হ্যাঁ মাথা ঘুরাইলে বুঝে করবো বৃষ্টির মধ্যে ভিজতে দেখুন। গন্ধ তো বাঁচি আছে তো মাথা দুটো গলায় ডুবাই পারে না ওষুধ লাগিয়া দারুদ বাড়ি ওষুধ না? যেহেতু তুমি যদি আর যাক খাই এটা খাইও না দেওয়ার না খা একটা মেন্থল একটা ফ্লেভার। পাহাড়ের এই কয়দিনের অভিজ্ঞতায় যতটুকু দেখেছি, কিছু সময় বৃষ্টি হয়ে আবার থেমে গেলেও এখন আর থামছেই না। পাহাড়ি পাড়াগুলোতে সবচেয়ে সুন্দর আর ভালো মুহূর্ত উপভোগ করা যায় বৃষ্টির সময়। কিছুটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি আর বৃষ্টির শব্দে এক মোহনীয় পরিবেশের সৃষ্টি হয়। কই গেছিলেন? জুমে গেছিলেন? জুমে কি কাজ এখন? আপনার বাসা কোনটা? বাসা বাসাত আপনার বাড়ি কোনটা? বারে তিনটং 3 নং বাড়ি? হয় পারিং পাড়া কি পাড়া? পারিং পাড়া পারিং পাড়া, মোরগ। মং আচ্ছা, এখন কোথায় যাচ্ছেন? এখন বাজার বাসায় যাচ্ছেন? আচ্ছা। গেছিলেন কোথায়? হ্যাঁ কোথায় গেছিলেন? তাহলে কোথায় গেছিলেন? বাড়ি যাইব বাড়ি যাবে। এদিক কোথায় থেকে আসলেন? কিন্তু মুখ যাইয়ে 3 বাজারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই পাড়ায় মুরগির খোপ আছে। সাধারণত অন্যান্য মোরং পাড়াতে যখন যাই তখন আমরা কোনো মুরগির খোপ দেখতে পাই না, এবং অন্যান্য পাড়াতে যে হয় তেমন ঝুড়িতে মুরগি দেয়া হয়, এবং এই যেখানে মাটির তৈরি একটি পাত্রের মধ্যে এই যে মুরগি দিচ্ছে, অনেকগুলো ডিম দেখুন। একদিন ধরেই আমরা নেটওয়ার্কের বাইরে আছি, ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে নেটওয়ার্ক পায় সেই জায়গায়। এইখানে যে একটু মোবাইলের নেটওয়ার্ক পাই, এবং এই যেখানে একটি পাত্রও রয়েছে, এখানে মোবাইল রেখে তারপরে রেখে দিলে কিছু সময় নেটওয়ার্ক পায় না। খুমিদেরকে বিয়ে খুমিদের মধ্যেই হয় নাকি খুমিরা মোরও বিয়ে করতে পারে, মোরং বিয়ে করতে পারে? আমাদের খুবই মধ্যে কোনো নিয়ম নাই এরকম। এরকম নিয়ম নাই। হ্যাঁ, খালি নিজেদের খুমির সাথে খুমি বিবাহিত করতে হবে আর কি। শুধু খুমির সাথে খুমি? হ্যাঁ। বুঝতে পারছি। আর আমাদের যেমন গ্রামগুলোতে পরিবারের প্রধান হচ্ছে দেখা যায় বাবা, আপনাদের পরিবারের প্রধান কে, বাবা না মা? বাবা আর কি। বাবাই না? বাবাই মাতব্বর, পরিবারের সবকিছু নিয়ন্ত্রণ করে। এই ঘরটা হাঁস মুরগি রাখার? হ্যাঁ, হাঁস মুরগি রাখা যায়। আচ্ছা আচ্ছা, সবচেয়ে তো বাংলাদেশে তো খুবই কম আর কি। খুবই কম। এই 3 খুমি পাড়া কয়টা আছে? খুবই পাড়া আছে, আছে উপরে আছে দাদা, গোনানো যায় না। উপরে আছে না? হ্যাঁ, আর উপরে 8টি পাড়া 9টি পাড়া মতো থাকবে। আচ্ছা আচ্ছা, আপনাদের পাড়ায় বিয়ে হয় কি পাড়ার মধ্যেই নাকি ওই সব পাড়াতে? না, যদি অন্য থেকে মেয়ে নেওয়া হয় আর কি, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওখানে অনুষ্ঠান হয়। ওখানে অনুষ্ঠান হয়। যদি গ্রামে নেই তাহলে গ্রামে অনুষ্ঠান, ছেলে গ্রামে। আর এই বিয়ের মধ্যে কি টাকা পয়সা দিতে হয়? টাকা পয়সা তো সাজাতে হয় আর কি। মেয়েরা দেয় না ছেলেরা দেয়? ছেলেরা দেয়। ছেলেরা টাকা দেয় মেয়েকে। একটা বিয়ে করতে কত টাকা লাগবে ধরেন আপনি বিয়ে করলে? না বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে করছেন? না করি না এখনো। আপনার বড় ভাই বিয়ে করছে? বড় ভাই তো করছে আর কি। ওনার কত টাকা দিতে হয়েছে? আমাদের খুব মানে নিয়ম আছে যে দাদা 17,000 মেয়ের দাম আর কি। মেয়ের দাম হ্যাঁ, 17,000? 17,000।
ওই বড় ভাই বিয়ে করেছে 17,000, আপনার সময় কত হবে? 30-40,000? এখন তো রিস মেয়ের দাম বেশি হয়ে গেছে না? মেয়ের দাম বেশি হয়েছে এখন। তার মানে মেয়ে কিনে নিয়ে আসতে হয় না? হ্যাঁ মেয়ে কিনতে হয়। আপনারা প্রচুর কাজু বাদাম চাষ করেন না? হ্যাঁ জি। কাজু বাদাম অনেক লাভ। হ্যাঁ অনেক মনে 5,000 হ্যাঁ 4,000 মতো আর কি। 5,000-4,000 টাকা করে মন। বুঝতে পারছি। বেশি দাম এটা খায় কিভাবে? আপনারা খেতে পারেন? না, আমরা পুরোই খাই, ওই বিচির ভিতরে। পুরাই খান না? হ্যাঁ জি। না হলে তো যে অ্যাসিড লাগে গালে। হ্যাঁ অ্যাসিড লাগে, ব্যথা হয়ে যায়। আমি একটা খেয়ে বিপদে পড়ে গেছি ভাই। কমলা লেবু চাষ কম হয় দাদা। কম হয় না? সবচেয়ে বেশি চাষ করেন হচ্ছে আপনারা বাদাম। হ্যাঁ কাছে দাদা। আচ্ছা আচ্ছা, এটা কি? সাতকরা। সাতকরা লেবু? হ্যাঁ এটা খায় কিভাবে? এটা চামড়া চুলে খায় দাদা। আচ্ছা আচ্ছা, এটা কখন বিক্রি হয়? এটা এখন কালে হয়। এখন কি পাকছে? না পাকে না, এখনো ছোট ফল। এখনো ছোট? হ্যাঁ যেমন 7 টাকা 8 টাকা 10 টাকা করে আর কি পিস? না ফল একটা ফল? হ্যাঁ বুঝতে পারছি, এক পিস ফলের দাম। হ্যাঁ এটা পাকলে বিক্রি হবে না কাঁচা অবস্থায়? কাঁচা অবস্থায়। আচ্ছা, এটা এখন খাওয়া যাবে? না এখন তো রস নেই দাদা, ভিতরে সব তো ছোট ফল, এখনো এটা আর কতদিন লাগবে? লাগবে। এটা আগস্ট দিকে খাওয়ানো যাবে। আগস্ট মাসে? হ্যাঁ আবার এটা রসের দামটা অনেক। রসের দাম অনেক? হ্যাঁ 1 লিটারে আপনার ধরুন না 250 এরকম করে। আপনারা কি রস বের করে বিক্রি করেন? হ্যাঁ রসও বিক্রি করে, আবার ফল বিক্রি করে। রস কি মানুষ খায় নাকি অন্য কিছু বানায়? অন্য কিছু বিক্রি করে আর কি, যেটা মানুষ লাগে ওষুধ বলা যায় এটা। যেমন পেট বেশি ব্যথা হয় তেমন খাওয়ানো যায় আর কি, অল্প হিসেবে। আচ্ছা আচ্ছা, সাতকরা লেবুর রস ব্যথা হইলে খায়। মাংলুং হেডম্যান পাড়াটি আকারে মাঝারি সাইজের। খুমি সম্প্রদায়ের এই জনবসতিতে মোটামুটি প্রতিটি পরিবারে শিক্ষিত ও চাকরিজীবী রয়েছে। এই পাড়াটি দেখতেও অসম্ভব সুন্দর। আমি যখন কোনো নতুন পাড়াতে যাই দেখে মুগ্ধ হই। ঝিরি থেকে অনেক উপরে অবস্থিত হওয়ার কারণে মনে হয় এই পাড়াটি পাহাড়ের গায়ে ঝুলে আছে। আমরা 1 কেজি কাজু বাদাম 150 টাকা দিয়ে কিনে নিলাম। যে বাদাম এতটা কষ্ট দিল তাকে খেতে না পারা পর্যন্ত মনে শান্তি পাচ্ছি না। এই বাদামের গায়ে প্রচণ্ড অ্যাসিড থাকায় এটাকে প্রক্রিয়াজাত করতেও অনেক টাকা লাগে। এ বের হয়ে আসছে বহুল প্রতীক্ষিত ও কাজু বাদাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। কেন যে আমি এই সঞ্জয় দাদা আর মনি দাদার প্রেমে পড়ি, দেখুন কত কষ্ট করে এই কাজু বাদাম আমাকে বের করে দিলেন, আমি খাচ্ছি। ও সত্যি এত সুস্বাদু বলার পরে। আমি এর আগে অনেক ধরনের বাদাম খেয়েছি, এই কাজু বাদাম তো আমার ঘরে সবসময় 1 কেজি 2 কেজি থাকে। কাজু বাদাম, পেস্তা বাদাম আধা কেজির মতো থাকে, কাঠবাদাম, এগুলো আমার পরিবারের বাচ্চা আমি সহ সবাই খায়, আমার ওয়াইফ সহ। কিন্তু এই বাদাম এর আগেও যতবার খেয়েছি এত সুস্বাদু আমি পাইনি, যার জন্য এই পাহাড়ে আমার আশা। বলেন দাদা, আবিষ্কার কেমন লাগলো? সে দাদা, হ্যাঁ সে আর একটা খান। না দাদা, না না না, একটা নেন, এইটা নেন, এইটা দেখেন তো আবিষ্কারটা কেমন। সে আছে দাদা, সে আছে না? প্রথমে আপনি আর ওই সুমন দাদা হাসতেছিলেন আমাদের দুজনের পাগলামি দেখে, এখন কি হাসি ঠিক আছে? বলেন কে ঠকছে, আপনারা না আমরা? আমরা তকছি দাদা। এই দেখুন আর একজন আমার গালের কাছে নিয়ে আসছে। থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ, ওয়েলকাম দাদা। অনেক কালি কিন্তু আমরা ভালো লাগতেছে, আমার কাছে সত্যি খুব ভালো লাগতেছে খুমিপাড়া এসে এই কাঠবাদাম গুলো। এটা হচ্ছে চাংলং দাদার ঘর, যার সাথে আমরা পথে মাছ ধরেছিলাম। দাদা কতগুলো মাছ পেলেন সেটি দেখতেই আসছি। অল্প কয়েকটা মাছ পেয়েছিল আমার দাদা, এই যে দেখুন এগুলো কাটছে। আমি আর দাদা একসাথে মাছ ধরেছিলাম এবং এই যে নিয়ে এই মাছগুলো কাটছেন। কেটে এগুলোকে নাপ্পিতে ব্যবহার করবেন না, সরাসরি খাবেন?
সরাসরি খাবেন? আচ্ছা আচ্ছা। কত সময় জাল ফেলছিলেন? আমি তো সাইডে তো বেশি সময় ফেলেননি না, চলে আসছেন? খাচ্ছি হয়। কাশি হয় না সিগারেট খেলে? এটা কি এই তামাক কি কিনে আনা না নিজেদের লাগানো? এই এই যেটা ভরবেন এটা কি কিনে আনা নাকি? কিনছি তো। কিনছেন কত টাকা দিয়ে? 800 টাকা? কতদিন যায়? এবার তো যায় 1 কেজি হলে। 1 মাস যায়। এই যেটা গালে দিলেন এটাকে কি বলেন? সেটা বাংলা তো বাঙালি কথা তো তামা। আচ্ছা, আপনার ছেলে ওনাকে একটু বলেন তো এটার নাম কি? এটা নেই। হ্যাঁ, শিয়া শিয়া। শিয়া। আচ্ছা আচ্ছা, ছোটবেলা থেকেই খাওয়া শিখছেন? সিগারেট খেলে কাশি হয়, এটা খেলে কাশি হয় না? না, দুইটাই ক্ষতিকর, সিগারেটও ক্ষতিকর, এটাও ক্ষতিকর। এখন আপনার বয়স কত হলো? 57 বছর। বুঝতে পারছি। রাতের রান্না মিষ্টি কুমড়া, ভাত আর ডাল আছে না দাদা? আর ওই যে আমার ভাগ্নে তামিম বাদাম পুরানো শিখেছে, ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে আবার ও বাদাম পুরাচ্ছে। বাদাম পুড়িয়ে খাওয়ার মধ্যে একটা নেশা আছে আর কি। পাহাড়ে 1 ফোঁটা তরকারি কত দামি, কতটা অমূল্য সেটা বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সঞ্জয় দাদা এমন একটা খাবারের আয়োজন করার জন্য। কারবারিকে বলে একটা মিষ্টি কুমড়া নিয়েছেন। খাওয়া দাওয়া শেষ করে আজও একটি দীর্ঘ ঘুমের পর পাড়ার মানুষের চেঁচামেচিতে ঘুম ভাঙল। কেউ একজন অসুস্থ হয়ে পড়েছে এবং পাড়ার নারীরা তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। হাসপাতাল অনেক দূর? থানচি বাজারে আর কি। থানচি বাজার? থানচি থেকে। তাহলে এবার ঘাড়ে করে কতক্ষণ নিয়ে যেতে হবে? মানে ঘাড়ে করে কত দূর পর্যন্ত নিয়ে যেতে হবে? গাড়ি পাবে কোথায়? গাড়ি না, নৌকা থেকে। নৌকা? ও নৌকা দিয়ে টানবো নৌকা। মা নৌকা বা জিহু খাও আমি ও খাও আমি না। যে পথে খালি হাতে উঠতে নামতে গেলেই আমাদের জীবন বের হয়ে যায়, সেখানে এভাবে উঁচু নিচু পাহাড়ি পিচ্ছিল পথ ধরে বৃষ্টিতে ভিজতে ভিজতে একজন মানুষকে কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া কতটা কঠিন এবং কষ্টকর একবার ভাবুন। প্রথমে বুঝতে পারিনি একজন মানুষের সাথে কেন এত মানুষ যাচ্ছে। মূলত একজন মানুষ যখন দুর্বল হয়ে পড়বে তখন আরেকজনের কাঁধে তুলে দেবেন। আমরা ইট পাথরের শহরকে যে সভ্যতা হিসেবে জানি সেটাই কি আসল সভ্যতা, নাকি প্রযুক্তি আর সুবিধাবঞ্চিত মানুষেরা প্রকৃত সভ্যতা ধারণ করে আছে? সেই প্রশ্ন রইল আপনাদের কাছে। যে শহরে দুর্ঘটনার কবলে পড়লে মানুষ দেখেও না দেখার ভান ধরে চলে যায়, অথবা 7 দিন লাশ পচার পরেও একজন সচিব মায়ের পরিচয় দিতে চায় না, তার চেয়েও এখানকার মানুষ অনেক বেশি সভ্য ও সুস্থ মস্তিষ্কের। হাম হয়েছে? এখন ওনাকে কোথায় নিয়ে যেতে হবে? থানচি বাজার? এইভাবে পিঠে করে কত দূর নিয়ে যেতে হবে? প্রায় আপনার 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার পিঠে? না, 3 তিন্দু পর্যন্ত পিঠে নিয়ে যেতে হবে? তারপর পর্যন্ত। তারপরে নৌকা? হ্যাঁ, নৌকা নিয়ে যাবো। ও, তারপরে নৌকাতে নিতে হবে। নৌকা থেকে ওই গাড়িতে ট্যাক্সিতে করে নিয়ে গিয়ে আর এখানে হাসপাতালে ভর্তি করবো। ও আচ্ছা, ঠিক আছে। রুগী হচ্ছে আমার বোন। আপনার বোন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি যান। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, একদম ভোর 5টায় যখন ঘুম ভেঙেছে তখন থেকে দেখছি বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টির মধ্যে মানুষজন জমে কাজে গেছেন এবং জরুরি সেবার জন্য ডাক্তারখানা, হাসপাতাল, নানা জায়গায় মানুষকে ছুটে বেরোতে হচ্ছে। এইখানে যখন এই যে জুন থেকেই সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত এভাবে বৃষ্টি হয়, বাড়ির উপর দিয়ে এভাবে পানি নেমে যায়। দেখুন পানির এই নালাগুলো আবার গিয়ে ঝিরিতে পড়েছে এবং ঝিরিগুলো এই সময় কিন্তু খুবই বিপজ্জনক।
এই পাড়ায় কোনো নেটওয়ার্কই নেই, তারপরেও ওইখানে একটি জায়গায় একটি বাসের ওইখানে নেটওয়ার্ক পায়। এর পাশাপাশি এখানে এই যে ছাতার নিচে একটি মোবাইল রেখে দেওয়া হয়েছে এবং এখানে নেটওয়ার্ক পাচ্ছে না, এই যে দেখুন। তবে মাঝে মধ্যে হয়তো নেটওয়ার্ক পায়। এই যে একটা মিস কল উঠে রয়েছে, যখন কল আসে তখন এই ঘর থেকে বের হয়ে ওনারা কল রিসিভ করেন এবং কথা বলেন। এই অঞ্চলে যারা দেখুন, এখানে আরেকটা জিনিস দেখলাম, এত দুর্গম জায়গায়ও ব্রাক তাদেরকে নানা ধরনের সেবা দিচ্ছে। যে ব্যাগ দিয়েছে, শিক্ষার্থীরা এই ব্যাগগুলো নিয়ে স্কুলে যায়। এর পাশাপাশি তো ম্যালেরিয়ার জন্য তাদের যে মশারি, ওষুধ সব কিছু রয়েছে। আমরা গতকাল যখন ছিলাম তখন এখানকার এই যে মশারিটা রয়েছে, এই মশারিটা টাঙিয়ে ঘুমিয়েছিলাম। কতটা কষ্টকর এখানকার স্বাস্থ্যসেবা সেটা তো বুঝতেই পারছেন। এখানে যেহেতু বড় পরিবার, এখানে একটি, ওইখানে একটি ব্রাকের মশারি রয়েছে। এর পাশাপাশি তারা বিনামূল্যে সেবা দেন। আমাদের সঞ্জয় দাদা এখানে খাওয়া দাওয়া করছে। ওদিকে এই যে আমার ভাগ্নে বর্তমান বাদাম বিজ্ঞানী হয়েছে ল্যাব টেস্টার থেকে। কি অবস্থা বিজ্ঞানী? বাদাম হচ্ছে? তোমার নাম মনি তাই না? দেখি হাত। তুমি দেশ বিদেশ ঘুরে বেড়াতে চাও তাই না? তোমার কাছে টাকা নাই, ঠিক কিনা? বলো সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। রাগ করলা? না, রাগ করো নাই? তোমার দুইটা বাচ্চা আছে, রবিন আর রূপসী, ঠিক কিনা? রূপসী অনেক ভালো মানুষ তাই না? রবিন ছেলেটা তোমার কথা ঠিক মতো শোনে না, ঠিক কিনা? ঠিক। একটু দুষ্টু? না, দুষ্ট না, এনে বাবার সাথে একটু খেলছে আর কি। খেলছে, আচ্ছা। তুমি অনেক ঘুরে বেড়াতে চাও, কিন্তু তোমার স্ত্রী তোমাকে বিশ্বাস করে না, ঠিক কিনা? এটা বিশ্বাস করবেন না? করে না? করে, বিশ্বাস করে। এটা বেঠিক? না না, বেঠিক না। আচ্ছা, তুমি মনে মনে খালি প্রেম করতে চাও, ঠিক কিনা? ঠিক ঠিক। কয়টা প্রেম করছো? প্রায় 100 উপরে চলে গেছে। প্রেমের মন্ত্রটা একটু বলো তো। প্রেমের মন্ত্র তো নাই। একটু শুনি। প্রেমের মন্ত্র নাই তো দাদা। ওই যে যেটা সব মন্ত্রে সব জায়গায় কাজে লাগে যে মন্ত্রটা। নাঙা থাঙা বৈদ্য ভাই গুণের মন্ত্র কিছু নাই। না জানো মনে না জানা না পারিলে বুঝি মই চাও না। ওং সব এটা মাছ ধরে আর কি। কেমনে? তো এখানে এইভাবে বসাবে, হ্যাঁ, ওইখানে একটা দাগনা দেবে, আচ্ছা, ওইখানে ঢুকবে, ওই যে এখানে মাছ ঢুকবে আর বের হতে পারবে না? না, বের হইতে পারবে না। আচ্ছা আচ্ছা। আপনি যেমন আটকে গেছেন বিয়ে করে, তাই না? বিয়ে করে যেমন আটকে গেছেন, আর বের হইতে পারছেন না? মাছের মতো অবস্থা। অবশ্যই কোনো মন্ত্রই দাদা কাজ করে না আর। হ্যাঁ, না না না। আর এগুলো কি দাদা? এই যে কুদাল, দা না, ঢোলের মতো দেখা যাচ্ছে, এগুলোকে আপনারা কি বলেন? এটা আমি দুল বলেছি। দুল? দুল বাজে? বাজে দেখি। ওই যে আরেকটা ঢোল। এগুলো কখন বাজায় দাদা? উৎসবে। উৎসবে? কি উৎসব? ওনার বড়দিনে উৎসবে। বড়দিনে বাজায়। আর যখন এই যে গরু গয়াল টাল মারে, এই সময় আর কি, এই জুম কাটার আগে না? হ্যাঁ। এরা যে মুরংদের মতো দেখে যে বাইরে পূজারি রয়েছে, পুরো এরকম করে সবাই জুমের পূজা করে। পূজা করে। বুঝতে পারছি। আর এটা হচ্ছে কার বাড়ির বাড়ি। সাধারণত আমরা যতগুলো বাড়িতে গিয়েছি এতগুলো জিনিস কিন্তু দেখিনি। এই দেখুন কত বড় বড় হাঁড়ি পাতিল। মূলত 10 জন 12 জন যে কারবারি রয়েছে, সেই কারবারিদের সম্মিলিত একজন যে থাকেন নেতা, তাকে বলা হয় হচ্ছে হেডম্যান। এটা হচ্ছে একজন হেডম্যানের বাড়ি। এই জন্য হচ্ছে মাঝে মধ্যে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তার জন্য হচ্ছে যে এটা একটা হেডম্যানের যেহেতু বাড়ি, মাংলুং হেডম্যান এর বাড়ি, তার জন্য এটার আয়োজন এবং বাড়ি ঘরের যে চেহারা সবকিছু দেখলেই আপনি এখানে যে পাহাড়ের মধ্যে যে একটা বুনিয়াদি ভাব, সেটা তাকালেই বুঝতে পারবেন। এইগুলো হচ্ছে
যদি কারো পেটে অসুখ হয় তখন দিবেন, আর কারো যদি জ্বর আসে তখন এইগুলো দিবেন। হ্যাঁ, আর এইগুলো দিয়ে হচ্ছে ওই যখন ঘাটা হবে এই তুলা দিয়ে মুছে, তুলা দিয়ে আবার একটু ওষুধ দিয়ে ওটা হচ্ছে ব্যান্ডেজ করে দিবেন। দিদি জাস্ট আপনাকে এই যে একটা দিচ্ছি না, এটার ভিতরে এরকম আছে। হ্যাঁ, যখন কারো পা কাটবে তখন হচ্ছে এই সিপির উপরে একটু ওষুধ নেবেন। হ্যাঁ, নিয়ে এখান থেকে এই যে এরকম করে দিবেন, আর এর ভিতরে এই আছে এটা দিয়ে বেঁধে দিবেন ব্যান্ডেজ। বুঝতে পারছেন? কেমন লাগলো মাংলুং হেডম্যান পাড়ার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আজ আমরা রওনা দেব পারিং পাড়ার দিকে এবং সেখান থেকে যাব ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।